এই মুহূর্তে আমরা আছি অঙ্কুরহাটি চেকপোস্ট, আর আমরা আজকে বেরিয়েছি তারাপীঠের উদ্দেশ্যে। আমরা 10 জন বেরিয়েছি 5টা গাড়িতে। তো কেমন লাগছে? খুব ভালো লাগছে। হ্যাঁ, তারাপীঠ গেছিলিস? গিয়েছিলাম, তবে বাইক নেই প্রথম, সবাই মিলে। এখন টাইম হচ্ছে 5টা 14। অঙ্কুরহাটি চেকপোস্ট থেকে আমাদের বাইকগুলো একসঙ্গে রওনা দিল তারাপীঠের উদ্দেশ্যে। 5টা বাইক, প্রত্যেকটাতে 2 জন করে। সবার মধ্যে তখন একটা আলাদা এক্সাইটমেন্ট, কারণ সামনে অপেক্ষা করছে একটা নতুন জার্নি। শহরের ব্যস্ততাকে পেছনে ফেলে আমরা এগিয়ে চললাম, কখনো সামনে আমাদের বাইকগুলো, কখনো পিছনে তাকিয়ে বন্ধুদের দেখা। রাস্তা যত এগোচ্ছিল ততই মনে হচ্ছিল আজকের দিনটা অন্যরকম হতে চলেছে, কিন্তু আমরা তখনও জানতাম না এই জার্নিতে রাস্তা আমাদের কোথায় কোথায় থামিয়ে দেবে। গল্পটা সবে শুরু, ডেস্টিনেশন এখনো অনেক দূর, কিন্তু অ্যাডভেঞ্চার শুরু হয়ে গেছে। অঙ্কুরহাটি থেকে বেরিয়ে বেশ কিছুটা রাস্তা আসার পর সামনে পড়লো প্রথম টোল প্লাজা। এক এক করে 5টা বাইক টোল পার করলাম। কিছুক্ষণ সবাই এক জায়গায় দাঁড়িয়ে আবার নিজেদের মধ্যে কথা বললাম। তারপর আবার হেলমেট ঠিক করে বাইক স্টার্ট করে শুরু হয়ে গেল রাইড। রাস্তার দুপাশের দৃশ্য বদলাচ্ছিল, আর আমাদের এক্সাইটমেন্ট আরও বাড়ছিল, কারণ আমরা জানি আজকের আসল ডেস্টিনেশন এখনো অনেকটা দূর। কিছুক্ষণ পর আবার সামনে এলো দ্বিতীয় টোল প্লাজা। এটা হচ্ছে আমাদের ট্রিপের সেকেন্ড টোল ট্যাক্স। এটা কি খাচ্ছিস? আবার টোল পার, আবার বাইক স্টার্ট, আর আমাদের কনভয় আবার ছুটতে শুরু করলো তারাপীঠের দিকে। 2টো টোল পার হয়ে গেছি, কিন্তু সামনে অপেক্ষা করছিল আর একটা অপ্রত্যাশিত ঘটনা। লং রাইডে পেট্রোলের থেকেও মাঝে মাঝে বেশি দরকার হয় 1 কাপ চা। অনেকটা রাস্তা আসার পর সবাই একটু টায়ার্ড ফিল করছিলাম, তাই ঠিক করলাম শক্তিগড়ে কিছুক্ষণ হোল্ড করা যাক। বাইকগুলো দাঁড় করিয়ে আমরা সবাই মিলে বসে পড়লাম চায়ের দোকানে। 1 কাপ গরম চা, সঙ্গে বন্ধুদের আড্ডা। কেউ জার্নি নিয়ে কথা বলছে, কেউ আবার পরের ডেস্টিনেশন নিয়ে প্ল্যান করছে। এই ছোট্ট ব্রেকটাই যেন আবার নতুন করে এনার্জি দিয়ে দিল। চা শেষ, কিছুক্ষণ রেস্ট, তারপর আবার হেলমেট পরে বাইক স্টার্ট। আমরা তখন ভাবছিলাম এখন শুধু সোজা তারাপীঠ, কিন্তু সামনের রাস্তা আমাদের জন্য অন্য একটা সারপ্রাইজ নিয়ে অপেক্ষা করছিল। কখনো কখনো জার্নির সবচেয়ে সুন্দর দৃশ্যগুলো প্ল্যান করেও পাওয়া যায় না। শক্তিগড় থেকে আবার তারাপীঠের উদ্দেশ্যে রওনা দিলাম। সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু তারাপীঠে পৌঁছানোর কিছুটা আগে হঠাৎ করে আকাশের চেহারা বদলে গেল। আমরা এখন তারাপীঠের সামনে এক জায়গায় দাঁড়িয়ে আছি। এখানে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, আর সামনে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো এই জায়গাটা এখনো পর্যন্ত বৃষ্টি আসেনি, এই মাত্র বৃষ্টি এলো। বাইকে এতটা বৃষ্টির মধ্যে এগিয়ে যাওয়া সেফ নয়, তাই আমাদের সামনে তখন একটাই প্রশ্ন, কোথায় আশ্রয় নেব। যে জায়গাটা, একটা শ্মশান। জায়গাটা কি? জায়গাটার নামটা ঠিক জানি না আমরা। কি জায়গাটা? কোথায় জায়গাটা ঠিক আমিও জানি না। বৃষ্টি তখন এতটাই জোরে হচ্ছিল যে বাইক নিয়ে দাঁড়িয়ে থাকা সম্ভব হচ্ছিল না, তাই বাধ্য হয়ে আমরা একটা শ্মশানের ভেতরে ঢুকে পড়লাম। কিছুটা অদ্ভুত লাগছিল, একদিকে প্রচন্ড বৃষ্টি, অন্যদিকে চারপাশে শ্মশানের নিস্তব্ধতা। কয়েকজন বন্ধু হয়তো মজা করছিল, কেউ আবার চুপচাপ বৃষ্টি দেখছিল, কিন্তু এই অদ্ভুত জায়গাটা তখন আমাদের আশ্রয়। আর ঠিক তখনই শ্মশানের পেছনের দিকে চোখ পড়লো আমাদের। সেখানেই ছিল একটা পুকুর, আর সেই পুকুরে এমন একটা দৃশ্য দেখলাম যেটা এই বৃষ্টির মধ্যেও আমাদের থামিয়ে দিল। আর সেই পুকুরে ফুটে আছে পদ্ম। বৃষ্টি একটু একটু করে কমছিল। জায়গাটার নাম কি? ঘুষকরা, কোরগ্রাম। চারপাশে বৃষ্টির জল আর পুকুরের মধ্যে ফুটে থাকা পদ্ম। সেখানে একজন মানুষ পদ্ম তুলছিলেন। একটা সাধারণ দৃশ্য, কিন্তু সেই মুহূর্তে আমাদের কাছে দৃশ্যটা অসাধারণ লেগেছিল। কিছুক্ষণ সবাই দাঁড়িয়ে সেটা দেখলাম। মনে হচ্ছিল এতক্ষণ যে জার্নি শুধু বাইক আর রোড নিয়ে হচ্ছিল, হঠাৎ প্রকৃতি যেন আমাদের একটা ছোট্ট বিরতি দিল। বৃষ্টি ধীরে ধীরে থেমে গেল, রাস্তা ভেজা, আর সামনে শুধু একটাই ডেস্টিনেশন, তারাপীঠ। বৃষ্টির পরের রাস্তার একটা আলাদা সৌন্দর্য থাকে, ঠান্ডা বাতাস, ভেজা রাস্তা, আর বাইকের ইঞ্জিনের শব্দ। সবাই আবার একসঙ্গে রাইড করতে শুরু করলাম। এবার আর কোনো ব্রেক নয়, কারণ বুঝতে পারছিলাম তারাপীঠ খুব কাছেই। এতক্ষণ যে জায়গার কথা ভেবে এতটা রাস্তা এসেছি, এবার সত্যিই সেখানে পৌঁছে যাচ্ছি। শত শত কিলোমিটার পথ, আর অবশেষে ওয়েলকাম টু তারাপীঠ। রাস্তার দুপাশে দোকান, মানুষের ভিড়, চারপাশে একটা আলাদা অ্যাটমসফিয়ার। এতক্ষণ যে ডেস্টিনেশনের জন্য আমরা রাইড করছিলাম, এবার সেটা আমাদের চোখের সামনে। কিন্তু লং রাইডের পরে শরীর তখন যথেষ্ট টায়ার্ড। তো ফাইনালি গাইস, আমরা তারাপীঠে পৌঁছে গেছি। এখন প্রথম কাজ হচ্ছে আমাদের হোটেল খোঁজা। সবাই মিলে একটা হোটেল ঠিক করলাম। বাইকগুলো পার্ক করে রুমে গিয়ে ব্যাগ রাখলাম। এই হোটেলে রাত কাটানোর পর পরের সকালটা আমাদের জন্য একেবারে অন্যরকম হতে চলেছে। পরের দিন ভোরবেলা হঠাৎ বাইরে একটা অস্বাভাবিক পরিস্থিতির কথা জানতে পারলাম। একটা হোটেলে আগুন লেগেছে। প্রথমে মনে হয়েছিল হয়তো ছোটখাটো আগুন, কিন্তু ঘটনাস্থলের দিকে এগিয়ে বুঝলাম পরিস্থিতি ভয়াবহ। আর কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গেল পুলিশ এবং ফায়ার ব্রিগেড। যে জায়গায় কয়েক ঘন্টা আগেও মানুষ নিশ্চিন্তে ঘুমোচ্ছিল, সেখানেই এখন আগুনের সঙ্গে লড়াই। আগুন নিয়ন্ত্রণে আনার
আনার জন্য শুরু হলো তৎপরতা। চারপাশে তখন মানুষের ভিড়, পুলিশ সবাইকে নিরাপদ দূরত্বে রেখে আসার চেষ্টা করছে, আর ফায়ার ব্রিগেডের কর্মীরা আগুন নেভানোর জন্য কাজ করে চলেছেন। আমরা দূর থেকে পুরো ঘটনাটা ক্যামেরাতে ক্যাপচার করেছিলাম। সত্যি বলতে এতটা ভয়াবহ দৃশ্য সামনে থেকে দেখা একটা সম্পূর্ণ আলাদা এক্সপিরিয়েন্স। কয়েক ঘন্টা আগে যে জায়গায় আমরা ট্যুরিস্ট হিসাবে ঘুরছিলাম, আজ সেই জায়গাতেই এমন পরিস্থিতি। এই বিল্ডিংটাতে আগুন লেগে গেছে? কখন হয়েছে এটা? হ্যাঁ, 4টের সময় মরে গেছে নাকি? কতজন মরেছে? ছজন মতন আমার পাওয়া গেছে আর অসুস্থ আছে। আচ্ছা, 6জন মরে গেছে, তাই তো? ওই যে ওই বিল্ডিংটা পুরো 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 টোটালটাই? এখন হাইওয়ের লোক ওপরে ঢুকে আছে, দেখছে। আগুন আপনার জ্বলেছে তো উপরে, উপরে আপনার ডেকোরেশন কাজ করে আগুন জ্বলে গিয়েছে। ওই যে ফ্যান এসি কারণ সব তো আগুন লেগে গেছে না, আগুন জ্বলে পুরো মরে গেছে। কেউ কেউ আপনার পুরো ধাওয়াতে মরে গেছে, পুরো আগুনে ধাওয়া হয়েছে না, অন্ধকার হয়ে গেছে। বুঝতেছেন না, কালি হয়ে গেছে পুরো এলাকা। কটার সময় হয়েছে? ওই তো 4টের সময় বলছে তো। তারাপীঠে এসেছিলাম, আর এই আমার সামনে এই বিল্ডিংটাতে আগুন লেগে গেছে ভোর 4টের সময়। 6জনের মৃত্যু হয়ে গেছে বিল্ডিংটায় আগুন লেগে গিয়ে। প্রচুর মানুষ এখানে জমা হয়েছে। কিন্তু এই ঘটনার পর একটা কথাই বারবার মনে হচ্ছিল, জীবন কতটা আনএক্সপেক্টেবল।